এই পরিত্যক্ত বিল্ডিং এর ভেতর থেকে একটা গাছের লতা উড়ে এসে মিমের পায়ে প্যাচ দিয়ে ধরে টান দিয়ে তাকে ফেলে দিল। মিম চিঠে উল্টে পড়ে গেল এবং চিৎকার করতে নিলে মিমের মুখে যেন আঠার মতো আটকে গেল। লতাপাতা পিছিয়ে একটা হ্যাচকা টানে মিমকে বিল্ডিং এর ওপর নিয়ে যেতে লাগলো কোন এক অদৃশ্য শক্তি। মিম হাজার চেষ্টা করেও লতাপাতার প্যাচ থেকে নিজেকে ছাড়াতে পারল না। ঠিক যখন বিল্ডিং এর ভেতরে টেনে নিয়ে যাবে তখন মিম কোনোভাবে পায়ের থেকে লতাপাতা ছাড়িয়ে নিল এবং উঠে দৌড়ে পালাতে নিলে মুখ বন্ধ হয়ে গঙ্গানির মতো শব্দ করে। তখন মিমের হাত চেপে তুলে এক অদৃশ্য হাত কাছের চুরিগুলো ভেঙে মিমের হাতে বিঁধে গেল। মিম চিৎকার করতে পারছে না। মিমকে তুলে ছুঁড়ে মারল। ছিটকে গিয়ে শুকনো পাতা উড়িয়ে আছড়ে পড়ল। মিম কোকড়াতে লাগলো। হঠাৎ গাছের ওপর থেকে কিছু লতাপাতা নেমে এসে মিমের গলা পেঁচিয়ে ফাঁস দেওয়ার মতো করে মিমকে ঝুলে দিল গাছে। মিম ছটফট করতে লাগলো পা দিয়ে তারপরিয়ে হাত দিয়ে গলা থেকে লতাপাতা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু সব চেষ্টায় বিফলে যাচ্ছে। দম বন্ধ হয়ে আসছে মিমের। হঠাৎ মনে পড়ল মোবাইলের কথা। ভাগ্যক্রমে ব্যাগটা তখনও মিমের কাঁধে ছিল। কোন রকম ব্যাগ থেকে মোবাইলটা বের করে কাপা কাপা হাতে আয়াতুল কুরসি প্লে করে দিল। আয়াতুল কুরসির শব্দ শুনে একটা কর্কশ গড়গড় রাগান্বিত শ্বাস প্রশ্বাস বেশ আসলো চারিদিক থেকে। শেষ পর্যন্ত লতাপাতাগুলো মিমকে ছেড়ে দিল। মিম অপর পাশ থেকে ধপাস করে নিচে পড়ে কাশতে কাশতে নিঃশ্বাস নিতে লাগলো। আর এক মুহূর্ত দেরি না করে কাঁপতে কাঁপতে উঠে সেখান থেকে খোঁড়াতে খোঁড়াতে দৌড়ে পালালো। দৃশ্য বর্তমানে ফিরে এলো। দেখা গেল মিম এবং জিদান সেই পরিত্যক্ত বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছে। মিম এখানে পুনরায় আসতে চায়নি, কিন্তু জিদান এক প্রকার জোর করেই নিয়ে এসেছে মিমকে। জিদানের সাহস এখন অন্য জায়গায়। জিদান জানে যে কোনো বিপদ অপসরা তাকে সাহায্য করবে। জিদান চিৎকার করে পড়ল, তার এত বড় সাহস আমার বুবুকে আঘাত করেছে। যদি এক বাপের জন্মের হোস তাহলে আমার সামনে আয়। এম বলে, ভাই তুই ভুল করছিস, এটা খুব খারাপ জিনিস, তোর বিপদ হতে পারে, চল এখান থেকে। জিদান বলল, বুবু তুমি চুপ থাকো তো, আজকে ওর হাত না ভেঙে আমি যাবো না। এই বলে জিদান বিল্ডিং এর ভেতরে যাওয়ার জন্য পা বাড়ালো। মিম বা তাতেও শুনল না। জিদান ভেতরে যেতে গুম গুম শব্দ ভেসে আসলো ভেতর থেকে। মিম বাইরে দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে ডাক দিল, জিদান না, বাইরে বলছি ভাই। তখনই ধুম করে উড়ে এসে জিদান বাইরে পড়লো মুখ থুবড়ে। একদম মিমের সামনে এসে কুকরাতে কুকরাতে পড়ল, মেয়ে আসছি, বল কি বলবি। মিম বলল, চল এখান থেকে, যাওয়ার সময় হুতিরের কাছ থেকে তেল পরা নিয়ে যাব, তাহলেই হবে, এটা খুব খারাপ শক্তি। জিদান উঠে জামা প্যান্ট ছাড়তে ছাড়তে বলল, তোরটা আমি মালিশ করে দিয়ে আসছি তারা। এ বলে আবার পা বাড়ালো বিল্ডিং এর ভিতরে যাওয়ার জন্য। জিদানের মুখে শয়তানে এক হাসি, সাথে চোখের মণি গায়েব। সম্পূর্ণ ধপধপে সাদা রঙের চোখে হাতের মুষ্টি বন্ধ করে বিল্ডিং এর ভেতরে প্রবেশ করল। জিদানের এই রূপ পেছন থেকে মিম দেখতে পেল না ঠিক, কিন্তু একটা বিষয় মিমের চোখ এড়ালো না। জিদানের ছায়া ছিল দুইটা, একটা তো জিদানের, আরেকটা নারী মূর্তির ছায়া। ভেতর থেকে ধুমধাম শব্দ ভেসে আসছে। পরিত্যক্ত বিল্ডিং এর ইটের দেয়াল ভেঙে হুড়মুড় করে পড়ার শব্দ আসছে। সাপের মতো ফুসফুস করে কিছু একটা। মিম একটু ভয় পাচ্ছে আর মৃদু কণ্ঠে ডাক দিচ্ছে, জিদান কই তুই, কি শুরু করছিস। এভাবে কিছুক্ষণ কেটে গেল। হঠাৎ জিদান কি বেরিয়ে আসতে দেখা যায়। বাম হাতে লাল রঙের একটা ভয়ানক সাপ। সাপটা জিদানের হাতে পিছিয়ে ধরে আছে। জিদান সাপের গলা চেপে ধরে ঠিক সাপের মতোই পেঁচিয়ে পেঁচিয়ে হাট থাকতে মিমের দিকে আসতে লাগলো। মিম ঘাবড়ে গিয়ে পিছিয়ে যেতে পড়ল। এটা কি জিদান, না তুই কি করছিস, এটাকে ছাড়, কামড় দিবি তোকে, খবর দিস আমার সামনে আগবি না, থাম বলছি। জিদান থেমে গেল এবং অন্য এক মোটা কণ্ঠে বলল, এই তোর লাল পাঞ্জাবি পরে তো ছিল, ওর কত বড় সাহস থেকে আঘাত করেছে, তোর রক্ত ছাড়িয়েছে। এই বলে বিশাল হা করে এক কামড়ে সাপের মাথাটা আলাদা করে ফেলল জিদান। কর্মর করে সাপের মাথাটা চিবিয়ে খেয়ে নিল। এই দৃশ্য দেখে মিম চোখ উল্টে আওড়াতে আওড়াতে বলল, ও আল্লাহ, ও আল্লাহ, এটা আমি কি দেখছি, আমি সেন্সলেস হচ্ছি না কেন এখনো। জিদান না, তুইটা কি করলি। এ বলে মাথা করে পড়ে গেল মিম। হঠাৎ জিদানের হুঁশ ফিরে এলো। হাতে মাথাবিহীন সাপ পিছিয়ে থাকতে দেখে মাগো বলে তাড়াতাড়ি ছিটকে ফেলে দিল। জিব্বা নাড়তে নাড়তে বলল, মুখের ভেতর কেমন জানি লাগছে, মনে হচ্ছে কাছে কিছু খেয়েছি, কিন্তু কি। বুবু তো কি হয়েছে। এই বলে মিমের কাছে দৌড়ে গেল জিদান।
মিম তখনও পুরোপুরি সেন্সলেস হয়নি। নিবু নিবু চোখে জিদানের দিকে তাকে বলল, হায় রে সাপুরা, তুই কামড়াকে উঠলে কি? এই বলে টুম করে বেহুশ হয়ে গেল মিম। জিদান বুবু বুবু বলে কয়েকবার ডাক দিয়ে ভাবলো, সাপুরা মানে আমি আবার কি করলাম? এই বলে থু করে সেফ ফেলে পড়লো। দৌড়, মুখের ভিতর কেমন যেন লাগতেছে, মনে হচ্ছে সাপের মাথা চিবাই খাইছি। সাপের মাথা? এই বলে পেছনে তাকিয়ে মাথা বেন সাপ দেখে এক ঝটকে দাঁড়িয়ে বলল, মানে এই সাপের মাথা কই? হঠাৎ পেছন থেকে হাসির সাথে অপসরার কণ্ঠ, তোমার পেটে। জিদান চমকে পেছনে তাকে বলল, আমার পেটে মানে? 1 মিনিট, তুমি আমাকে এই সাপের মাথা খাইয়েছ? অপসরাটা তৃপ্তির ঢেকুত্তরে বলল, খুব খিদে পেয়েছিল, তাই লোভ সামলাতে পারিনি। চিন্তা করো না, চিবিয়েছ তুমি ঠিক, কিন্তু খেয়েছি আমি, ফোটা আমার পেটে। জিদান ওয়াক করে বমি করার ভান করে থুতু ফেলে বলল, এই জন্য বলি ওয়াং জং কিম আমার এই সাপুরা বললো কেন? আপনার টাক্কাল জ্ঞান নেই, কি সব খাইছে আমাকে? অপসরা কিছু বলতে যাবে তখনই পরিত্যক্ত বিল্ডিং এর ভেতর থেকে কারো বেরিয়ে আসার পায়ের শব্দ আসলো। অপসরা এবং জিদান সেদিকে তাকালো চমকে গিয়ে। জিদান অবাক হয়ে বলে উঠল, সৌম্য, তুই এখানে? দৃশ্য শুরু হলো সে গ্রাম থেকে। আমি সাবধান করেছিলাম তোমাদের, কিন্তু তোমরা তোমাদের মেয়েকে বুঝতে পারোনি, এর জন্য তাকে সাথে তো পেতেই হবে। কথাগুলো বলছিল গ্রাম প্রধান তথা সর্দার। সামনে হাঁটু কেড়ে বসে আছে অপসরার মা এবং বাবা। অপসরার বাবা হাত জোর করে বলল, সর্দার, দয়া করে এত কঠোর হবেন না, আমি আমার মেয়েকে বুঝে নিয়ে আসবো, কথা দিলাম, সে আর আপনার মামলায় নাক গলাবে না। সর্দার ক্রোধান্বিত হয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি তাকে আগামীকাল সন্ধ্যার আগেই গ্রামে দেখতে চাই। যদি সে নিজ মুখে মেনে নেয় আমার কাজে ব্যাঘাত ঘটাবে না, তোরা তাকে ক্ষমা করার চিন্তা করে দেখব। অপসরার বাবা বলল, আমি তাকে আগামীকাল সন্ধ্যার আগেই আপনার কাছে হাজির করব সর্দার, সে অবশ্যই নিজ মুখে স্বীকার করবে, আমি কথা দিলাম। সর্দার হাতে ইশারে তাদের তাঁবু থেকে বের হয়ে যেতে বলল। অপসরার বাবা মা উঠে বের হয়ে যেতে নিলে এই সর্দার ডাক দিল, আবু খালিদ। অপসরার বাবা থেমে গিয়ে পেছনে তাকে বলল, জি সর্দার। সর্দার তার আসন থেকে উঠে সে অপসরা বাবার কাঁধে হাতে বলল, তোমার ভিন্ন জাত ভিন্ন ধর্মে জানার পরেও আমার কাবিলাতে থাকতে দিয়েছে। তোমরা এখানে নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, এক আল্লাহর অস্তিত্বের সাক্ষী দাও। কখনো তোমাদের এসব কাজে আমি আমার রক্ষীরা বাধা দেয়নি। আশা করি নিজের মেয়ের জন্য এই আবাসস্থল হারাতে চাইবে না। অপসরার বাবা একটু চিন্তা করে বলল, জি সর্দার, আমি সেটা উপলব্ধি করেছি, আপনাকে আমি হতাশ করব না, আমি আমার মেয়েকে বুঝিয়ে নেব। সর্দার বলল, তাই যেন হয়। তুমি জানো সে এখন কোথায় আছে? দৃশ্য পরিবর্তন। সৌম্য, তুই এখানে কি করছিস? জিতেনের প্রশ্ন শুনে সৌম্য ফ্যাল করে তাকিয়ে রইল, যেন সৌম্য জিদানের কথা শুনতে পায়নি। জিদান সৌম্যর দিকে যেতে নিলে অপসরা থামিতে বলল, জিদান, আমি দেখছি, দাঁড়াও। জিদান দাঁড়িয়ে রইল। অপসরা ধীরে ধীরে এগিয়ে গিয়ে সৌম্যর কানে ফিসফিস করে বলল, জি, আমি জানি তুমি কি করতে চাচ্ছ, কিন্তু সৌম্যকে ব্যবহার করা ছেড়ে দাও। সৌম্য জিদানের সবচেয়ে ভালো বন্ধু। সৌম্যর যদি কিছু হয় তাহলে জিদান অনেক কষ্ট পাবে, আর জিদান কষ্ট পেলে আমি কষ্ট পাবো, আর আমি কষ্ট পেলে দুনিয়ার কেউ শান্তিতে থাকতে পারবে না। হঠাৎ সৌম্য একটা কাঁপনিতে স্বাভাবিক হয়ে গেল এবং অবাক হয়ে জিদানের দিকে তাকিয়ে বলল, জিদান, তুই এখানে? আর আমি এখানে কেন? স্পষ্ট সৌম্য অপসরাকে দেখতে পাচ্ছে না। জিদান এগিয়ে এসে বলল, মানে কি? তুই এখানে কিভাবে এসেছিস জানিস না? সৌম্য বলল, বিশ্বাস কর ভাই, আমি সত্যি জানি না এখানে কিভাবে এলাম। আমি তো বাসায় ছিলাম, সেবার মনে আছে গভীর রাতে মা আমাকে ডাকছিল বাইরে থেকে। আমি দরজা খুলে দেখি মা একটু দূরে উঠানে দাঁড়িয়ে আছে উল্টো করে, তারপরে কিছু মনে নেই। অপসরার পাশ থেকে বলল, সে সত্যি বলছি জিদান, আমি তোমাকে পরে সব খুলে বলছি। এখন এই চ্যাপ্টারটা ক্লোজ করে এবং চল এখান থেকে। ততক্ষণে মিমের জ্ঞান ফিরেছে। কুকরাতে উঠে জিদানকে উদ্দেশ্য করে বলল, তুই অ্যাসিড দে মুখ দে আয়সাপুররা। জিদান বলল, তুই চুপ থাকতো একটু, দেখি কি জ্বালা। সৌম্য এখানে কিভাবে এসেছে সেটা নাকি ও নিজেও জানে না। কিছুক্ষণ পরে বলবে ওর হাতের অনুমান অঙ্কিত ধাগাটা কোথায় ও সেটাও জানে না। সৌম্য অবাকে হাতের দিকে তাকে দেখল সত্যি অনুমান অঙ্কিত ধাগাটা তার হাতে নেই। এটা সৌম্য দাদি বেঁধে দিয়েছিল হাতে। সৌম্য এদিকে খুঁজতে শুরু করলো ধাগাটা। এদিকে মিম নিজের ফোনটা বের করে বাবাকে কল করলো, কিন্তু কল রিসিভ হচ্ছে না। মিমকে বিরক্ত থেকে জিদান জিজ্ঞাসা করলো, কি হয়েছে? মিম বলল, বাবাকে ফোনে পাওয়া যাচ্ছে না। তোকে কল করার আগেও বাবাকে কল করেছিলাম, কিন্তু রিসিভ করেনি। এখনো কল করলাম, রিসিভ করছে না। জিদান বলল, হবে হয়তো পাশের বাসায় আনতে, বাসায় চা বানানোর বাহানায় দুধ আনতে গিয়ে গল্প শুরু করে দিয়েছে।
তোর বাপে তো আবার দিন দুনিয়ার খেয়াল থাকে না, পাশে পাশে আন্টি পেয়ে গেলে। মিম ধমকতে বলল, চুপ থাক তুই, সবসময় বাবাকে উল্টাপাল্টা কথা। আমি আছি টেনশনে। জিদান বলল, যা সত্যি তাই বলেছি, তোর মনে নেই একবার আন্টির পাশে দুর্দান্তে গিয়ে পায়েস খেয়ে ফিরেছিল? মিম বিরক্ত হয়ে ধ্যাত ভরে চলে গেল একটু সামনে এবং বাবাকে মেলাচ্ছে কল বারবার। অপসরা বলল, আমার এখন যেতে হবে, আবার দেখা হবে। জিদান বলল, না, তোমার আজকে ছুটি নেই, সারাদিন আমার সাথে থাকবে, ঘুরবে ফিরবে, গান গাইবে, সন্ধ্যারে চলে যেও। অপসরা ঠিক এসে বলল, কিন্তু আমার মনে হচ্ছে বাবা আমাকে স্মরণ করছে, হয়তো জরুরি কিছু হবে। জিদান বলল, বাবাকে বলো তোমার মায়ের সাথে সময় কাটাতে, তুমি এত বড় হয়ে গেছো, এখনো তোমার একটা খেলার সাথে নেই, মনে হচ্ছে তোমাদের বাড়ি থেকে ফার্মেসি খুব কাছে। অপসরা হা করে একটু লজ্জা পেয়ে বলল, ছি, কি সব বলো তুমি, আচ্ছা যাও, আজকে সারাদিন তোমার সাথে থাকবো, কিন্তু কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করবে না। জিদান বলল, আয়তুল কুরসি তোমার কিছু হয় না, সেখানে সুযোগ নেওয়ার প্রশ্নই আসে না, আর তোমার ওই তোমার তো আগুনের তৈরি, তোমার সাথে কিছু করতে গেলে আমার ওটা পুড়ে যাবে। অপসরা জিদানের মুখ চেপে ধরে বলল, একদম চুপ, মুখে কিছু আটকে না তোমার। দূর থেকে মিম দেখলো জিদান একা একা মুখ থেকে কিছু সরানোর চেষ্টা করছে। মিম ডাকতে বলল, তাই বলো তো, আপনি আমার আচরণ কেন করতেছিস? এদিকে বাবা কলে ধরেছে না, বুঝলাম না কি হলো। অবসর জিদানের মুখ ছেড়ে দিতে জিদান বলল, এক কাজ কর বুবু, তুই বাসে চলে যায়, আমিও চলে যাই, দেখ বাসে গিয়ে তোর বাবা অফিসে না গিয়ে নাক দেখে ঘুমাচ্ছে। মিম বলল, তা অবশ্য হতে পারে, বাবার তো আবার অনেক ঘুম, তাহলে আমি বাসে গেলাম, তো এখান থেকে চলে যা, তোর এই পাগলা বন্ধুকে সামলা, দেখ কেমন ইন্দিরের মতো দাপড়াচ্ছে। এই বলে মিম চলে গেল। জিদান দেখলো সৌম্য হামাগুড়ি দিয়ে লতা পাতা সরিয়ে হাতে ধাগাটা খুঁজতে। তখনও জিদান বলল, একটা ধাগাই তো হারাইছে রে তোর, টেবিলে তো অস্থির ওর কি আছে, যা বাড়ি ফিরে যা। সৌম্য বলল, না রে ভাই, এটা আমার দাদির শেষ স্মৃতি, এটা হারালে বাবা অনেক বকাঝকা করবে, একটু খুঁজে দেখ না পাস কিনা। জিদান বলল, এখানে থাকলে অবশ্যই চোখে পড়তো, খামাখা পেরেশান না হয়ে বাড়ি ফিরে যা, আর হতে পারে এই ঢাকাটার জন্যই তোর বিয়ে হয় না, তোর দাদিও যেমন বিয়ে করেনি তো কখনো, তোকে বিয়ে না করার জন্য এই ঢাকাটা দিয়েছিল। সৌম্য থাতমতো খেয়ে একটু রেগে বলল, মজা করছিস তাই না? ওই হাল আমার দাদির বিয়ে না হলে আমার বাবা আসলো কোথা থেকে, আমি আসলাম কোথা থেকে? জিদান মাথা চমকে বলল, তাও ঠিক, আর যদি খুঁজতে থাক পেলে আমাকে জানাইস, আমি খুঁজে দেবো না, আমি যাই। এ বলে জিদান হাঁটা দিল, পেছন পেছন অপসরও হাঁটতে লাগলো, যা সৌম্য দেখল না। সৌম্য বলতে লাগলো, আজকে আমার বাবা আমাকে সব পেটনে পেটাবে, কই আমার ঢাকাটা? হঠাৎ সৌম্য আবার কাঁপুনি দিয়ে উঠল। সৌম্যর মাঝে পরিবর্তন এলো, ধীরে ধীরে দাঁড়িয়ে এক পা দুপা করে হেঁটে বাইরে এসে মাথাবিহীন সেই সাপটার কাছে গেল এবং সেটা হাতে নিয়ে খুব শান্ত গলায় বলল, তোমার মৃত্যু বৃথা, যেটা আমি দেব না, আমাদের লক্ষ্য পূরণ হলেই এদের সবাইকে এক এক করে মেরে ফেলবো। দৃশ্য পরিবর্তন, অপসরা সম্পূর্ণ দৃশ্যমান হয়ে সাদা একটা থ্রিপিস পরে জিদানের পাশে হাঁটছে নদীর কিনারা ঘেসে, খোলা চুলে জবা ফুল গাঁথা, চোখে কাজল দেয়া, কানে নীল রঙের অদ্ভুত সুন্দর ঝুমকা ঝুলছে। আশেপাশে অনেকেই মুগ্ধ হয়ে অপসরার দিকে তাকিয়ে আছে, এটা অবশ্য জিদানের বেশ হিংসা হচ্ছে। আর অনেকে সেখানে হাঁটাহাঁটি করছে, বাচ্চারা ফুটবল খেলছে মাঠে, কাপড়রা হাত ধরে হাঁটছে দেখে জিদান আমতামতা করে বলল, হাত ধরার অনুমতি নেই। অপসরা একটু মুচকে এসে বলল, না, হাত ধরে পরে যদি আবার ছেড়ে দাও তাহলে অনেক কষ্ট পাবো আমি। জিদান বিব্রু করে বলল, এ তো মাইচিত্র বেশ ওভার একদিন জানে, হাতটা যদি ধরতে না দেয় তাহলে এত রিকোয়েস্ট করতে ঘুরতে এসে গিলাম হইল। অপসরা বুঝতে পারলো এবং আস্তে আস্তে জিদানের আঙ্গুল নিজের আঙ্গুল টাচ করলো হাঁটার সময়। জিদান একটু মুচকে হাসলো এবং গ্রিন সিগন্যাল পেয়ে হাত করে অপসরার হাত ধরে হাঁটতে লাগলো। দুজন কেউই কারোর মুখের দিকে তাকাচ্ছে না, কিন্তু দুজনের মুখে লাজুক হাসি। ব্যাকগ্রাউন্ডে গান চলছে, তুমি চাঁদের জোছনা নাও, ফুলের উপমা নাও, নাও কোনো পাহাড়ি ঝর্ণা, আয়না তুমি হৃদয়ের আয়না। জিদান অপলকভাবে অপসরার দিকে তাকিয়ে আছে। অপসরা আঙ্গুল দিয়ে চোখের থেকে একটু কাজল নিয়ে নিজের কপালে ফোঁটা দিয়ে দিল। জিদান বলল, এটা কেন করলি? অপসরা বলল, তুমি যেভাবে আমার দিকে তাকিয়ে আছো এভাবে তো শিয়াল মুরগির দিকে তাকিয়ে থাকে, তাই কালো টিপ দিয়ে দিলাম যাতে তোমার নজর না লাগে। জিদান একটু এসে বলল, আমার নজর অতটা করা না, বেশির থেকে বেশি হলে তোমার পেট খারাপ হবে, আর কিছু না। অপসরা বলল, পেট খারাপ হলে তোমার হবে, সাপের মাথা কিন্তু তোমার পেটে।
জিদান ওয়াক্ত করে স্যাপ ফেলে বলল, আবার মনে করছো সেটা? তুমি কিভাবে পারলে ওই কাজটা করতে, তারপর ওই ওয়াং জেনকিমের সামনে? অপসরা বলল, ক্ষুধা লাগলে আমার মাথা কাজ করে না, এমনকি তোমার মাথা খেয়ে ফেলতে পারে ক্ষুধা জ্বালাই। পরে অবশ্য হুশ ফেরার পর কষ্ট পাবো। যেদিন একটু ঘাপড়ে তুতলে কণ্ঠে বলল, মানে তুমি মজা করছো তাই না? আমাকে তুমি খাবে কেন? আমরা তো বন্ধু। অপসরা হাইতেরও বলল, হ্যাঁ, হরিণ যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে তাহলে খাবে কি? তোমার বিশেষ হচ্ছে না তো আমি তোমার মাথা চিবিয়ে খেতে পারি। ঠিক আছে, তাহলে খেয়ে দেখাচ্ছি। এই বলে অপসরে একটু আশেপাশে তাকিয়ে মানুষজন না দেখে নিজের মুখ বিশাল আকৃতির করে হাঁক করে জিদানের দিকে এগিয়ে আসতে নিলে জিদান ভয় চিৎকার দিয়ে উঠল। সাথে সাথে অপসরা স্বাভাবিক রূপ ধারণ করে খিলখি করে হাসতে লাগলো। জিদানের চিৎকার শুনে আশেপাশের অনেকেই তাকিয়ে রইল। জিদান হাবলার মতো বুকে থুতু দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, এমন ফাজলামার করবে না আমার সাথে, আমার আত্মা জিব্বাই ঘোরায় চুই আসছিল একদম। কি সাংঘাতিক মেয়ে তুমি। অপসরা হাসি থামিয়ে বলল, তুমি আসলে একটা পাগল। তুমি ভাবলে কি করে আমি তোমার মেরে ফেলবো? তুমি শুধু আমার সবকিছু, তোমাকে আমি কখনো হারাতে দেব না। নিজেকে হারিয়ে হলেও তোমাকে বাঁচিয়ে রাখবো। জিতেন এবার শান্ত হয়ে বলল, জানি না তুমি আমার মাঝে কি এমন পেয়েছ। আমি কখনো কারোর কাছে স্পেশাল ছিলাম না, শুধু আমার মা ছাড়া কে আমাকে বোঝেনি। বাবা তো সবসময় আমাকে বকা দিত, সামান্য ভুলের জন্য গায়ে হাত তুলত। এমনকি যা করে আমি করিনি তার জন্য মার খেয়েছি বাবার হাতে। মা বেঁচে থাকতে আমার একটা আশ্রয় ছিল, কিন্তু মা মারা যাবার পর আমি পৃথিবীতে সম্পূর্ণ একা হয়ে পড়ি। মায়ের ঘ্রাণ পাওয়া বুবুও চলে যায় বাবার কাছ সাথে, কিন্তু আমি যেতে পারি না মাকে ছেড়ে। আমি রয়ে গিয়েছি আর রয়ে যাব। অবসর জিদানের হাতে হাতে রেখে বলল, এখন আমি আছি তোমার জীবনে, তোমার জমে থাকা সকল কষ্ট আমাকে দিয়ে দাও, আমি খুব যত্ন করে সেগুলো নিশ্চিহ্ন করে দেব। জিদান সুন্দর করে এসে বলল, কিন্তু তোমার আর আমার মাঝে অনেক শক্ত একটা দেয়াল আছে। তুমি আল্লাহর অন্য এক সৃষ্টি, আমি ভিন্ন সৃষ্টি। আমাদের মেয়ের পক্ষেও সম্ভব না, এটি ইসলামও সমর্থন করে না। অবসর কিছুক্ষণ চুপ থেকে মুচকে এসে বলল, ইসলাম সম্পর্কে আমি আমার বাবার কাছ থেকে অনেক কিছু জেনেছি। অনেক ফকিহদের মতে জিন আর মানুষের সম্পর্ক জায়েজ রয়েছে, যদিও পরবর্তী সময়ে সৃষ্টিজগৎ পার্থক্য দেখিয়ে ওলামাগণ এটাকে না জায়েজ ফতোয়া দিয়েছে, কিন্তু কোরআন বা হাদিসে স্পষ্ট কোনো দলিল নেই এই বিষয়ে। জিদান বলল, আচ্ছা বুঝলাম, তুমি তো অনেক কিছু জানো, এখন আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। অপসরা ভুরু কুচকে তাকালো। জিদান বলল, মনে করো আমার অনেক রাগ উঠেছে, তখন কি বসে বসে আবু জাহির ফেরাউন নামরুদকে গালাগালি করতে পারবো রাগ নিয়ন্ত্রণ করার জন্য? অপসরা হু করে এসে বলল, তুমি পাগল। আচ্ছা চলো, এখন যাওয়ার সময় হয়েছে। তখনই জিদানের ফোন বেজে উঠল। জিদান পকেট থেকে ফোন বের করে দেখলো মিম কল দিয়েছে। জিদান একটু বিরক্ত হয়ে বলল, ও আমার এখন কল কেন দিয়েছে? নিশ্চয় ওর বাপের পাশের বাসায় হাতে আনাতে ধরেছে। এটা বলতে বলতে কল রিসিভ করে বলল, কি হয়েছে বল, আমার কথা সত্যি হয়েছে তো? হঠাৎ জিদানের হাসি খুশি মুখটা কালো হয়ে গেল। জিদানের হাত কাঁপতে কাঁপতে ফোনটা হাত থেকে পড়ে গেল, চোখে পানি টলমলো করছে। অপসরা অবাক হয়ে বলল, কি হয়েছে জিদান, তুমি এমন করছো কেন? জিদান কাঁপা কাঁপা ঠোঁটে বলল, বাবা বাবা আর নেই। এই বলে জিদান সেখান থেকে দ্রুত হাঁটা দিল। অপসরা জিদানের পিছনে যাবে তখনই তার ডাকে থমকে দাঁড়িয়ে ফেলে এবং বলল, বাবা। দেখা গেল পিছনে অপসরার বাবা দাঁড়িয়ে আছে, তার চেহারে স্পষ্ট রাগ ফুটে উঠেছে। অপসরার বাবা কর্কশ গলায় বলল, চলো আমার সাথে। অপসরা বলল, কিন্তু বাবা, জিদান হয়তো বিপদে আছে, ওর বাবা আর নেই, এই সময় ওর পাশে আমার থাকা জরুরি। অপসরার বাবা তেরে এসে অপসরার বাহুতে চেপে ধরে বলল, ওই ছেলের সাথে আর তোমার দেখা হবে না। সর্দার তোমাকে নিয়ে যে সিদ্ধান্ত দিবে সেটা তোমাকে মানতে হবে। অপসরা কাকুতি মিনতি করে বলছিল বারবার, বাবা আমাকে যেতে দাও, জিদান খুব একা, ওর আমাকে দরকার, বাবা দয়া করে আমাকে যেতে দাও। কিন্তু অপসরার বাবা কোনো কথা শুনল না। অপসরাকে নিয়ে হাওয়ায় মিলে গেল। শেষবারের মতো অপসরার কণ্ঠ শোনা গেল, জিদান আমি ফিরে আসবো, তুমি চিন্তা কর না। দৃশ্য পরিবর্তন। জিদান দৌড়ে সিঁড়ি উপরে উঠছে। নির্দিষ্ট ফ্লোরে এসে দরজা ধাক্কা দিয়ে খুলে ফেলতে সেখানে বিল্ডিং এর অনেক মানুষের ভিড়। সবে বলাবলি করছে, এত নৃশংসভাবে একটা মানুষকে কিভাবে মারতে পারো? জানা মতে এই লোকটা আর কোনো শত্রু ছিল না, তার সাথে কোনো তর্কে জড়ায়নি, তাহলে কে মারলে এভাবে? জিদান সবার কথা শুনতে শুনতে কাঁপা কাঁপা পায়ে ভিতরে রুমে গিয়ে আটকে উঠল।
বাবার ছিন্ন ভিন্ন রক্তাক্ত দেহটার পাশে অসহায়ভাবে বসে আছে মিম। জিদান আস্তে করে ডাক দিল বুবু। মিম জিদানের দিকে মাথা তুলে তাকিয়ে ঠোঁট কাঁপাতে কাঁপাতে হাওমাও করে কান্না করে দিয়ে বলল, বাবার নেই জিদান না? জিদান কাঁদতে কাঁদতে গিয়ে মিমকে জড়িয়ে ধরে শান্ত হতে বলল। এক পলক বাবার দেহটার দিকে তাকাতেই জিদানের চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগলো। হঠাৎ জিদানের চোখে পড়ল বাবা হাত মুষ্টি করে কিছু তোল রেখেছে শক্ত করে। জিদান ধীরে ধীরে মিমকে ছাড়িয়ে একটু এগিয়ে গিয়ে বাবার মুষ্টি খুলে যা দেখল তাতে চোখ চড়ক গাছ। জিদান সেটা হাতে নিয়ে অবাক এবং রাগী কণ্ঠে বলল, সৌম্যর হনুমান অঙ্কিত ধাগা। সৌম্য বাড়িতে এসে হনন করে হেঁটে নিজের রুমের দিকে চলে যাচ্ছে। তার চোখ রক্তলাল এবং চেহারা কালচে দেখাচ্ছে। সৌম্য মা পারুল দেবী কয়েকবার সৌম্যকে ডাকল পেছন থেকে। সৌম্য, সারাত কোথায় ছিলি? এই তো বাড়িতে আসার সময় হলো। কিন্তু সৌম্য কোনো জবাব না দিয়ে সোজা রুমে ঢুকে গেল এবং দরজা বন্ধ করার আগে কর্কশ গলায় বলল, পারুল দেবী, আমাকে বিরক্ত করিস না, এখন আমি ঘুমাবো। এই বলে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। পারুল দেবী হতভম্ব হয়ে দাঁড়িয়ে বলল, কি? সৌম্য আমার নাম ধরে রাখছেন? নিশ্চয় হতচ্ছাড়াটা আজকে আবার নেশাপানি করে এসেছে। দাঁড়া, আজকে তোর বাবা আসুক, এর একটা বিহিত না করে আমি থামছি না। বলে দিলাম হ্যাঁ। সৌম্য আবার দরজা খুলে চাচার কণ্ঠে বলল, বিরক্ত করতে না করেছে আমাকে? আর একটা কথা যদি আমার কানে আসে তাহলে তোকে লোট খেয়ে রাখবো পারুল দেবী। এই বলে সৌম্য আবার বিকট শব্দ করে দরজা বন্ধ করে দিল। পারুল দেবী আবার রেগে দরজার দিকে এগিয়ে যেতে বলল, হতচ্ছাড়া দাঁড়া, আমি বিরক্ত করছি তোকে, তোর পিঠের চামড়া আমি তুলে নেব। যখনই পারুল দেবী সৌম্যর দরজায় বাড়ি দিতে যাবি তখনই রুমের ভেতর থেকে ফিস ফিস আওয়াজ শোনা গেল, যেন একটা মেয়ে মিশ্রিত কণ্ঠ অন্যরকম এক ভাষায় কিছু বলছে। সৌম্যর কণ্ঠেও কিছু একটা শোনা গেল, তবে সেগুলো স্পষ্ট নয়। পারুল দেবী অবাক হয়ে বলল, সৌম্য রুমে মেয়ে আসলো কোথা থেকে? তাহলে এত অধপতনর আজকাল বাড়িতে লুকিয়ে মেয়েও নিয়ে আসছে। আজকে আমি ওরে মেরে ফেলবো। এই বলে এক ধাক্কা দিয়ে পারুল দেবী রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে আরো অবাক হয়ে গেল। সেখানে সৌম্য নেই। আরে, এই মাত্রই তো সৌম্যর গলা শোনা যাচ্ছিল, তাহলে গেল কোথায়? পারুল দেবী খাটের তলা থেকে শুরু করে ঘরের কোণের সব জায়গায় খুঁজে দেখল, কিন্তু সৌম্যর কোনো অস্তিত্ব নেই রুমে। পারুল দেবীর মাথাটা যেন চক্কর দিয়ে উঠল, কিছুই বুঝতে পারছে না। ঠিক তখনই বাইরে থেকে সৌম্যর ডাক, মা, ও মা, হাত পা ধরে পানি দাও তো, কই গেলে? পারুল দেবীর চমকে গিয়ে তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখল সৌম্য উঠানে দাঁড়িয়ে আছে। কোমরে হাত দিয়ে বলছে, মা, তুমি আমার রুমে কি করছিলে? এখন বড় হয়েছি না আমি, পার্সোনাল অনেক কিছু থাকতে পারে। পারুল দেবীর চমকে গিয়ে তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখল সৌম্য উঠানে দাঁড়িয়ে আছে। কোমরে হাত দিয়ে বলল, মা, তুমি আমার রুমে কি করছিলে? তুই তো রুমেই ছিলি রে। সৌম্য থতমত খেয়ে বলল, কি? আমি তো মাত্র আসলাম। কাল রাতে আমি তো কোথায় কোথায় ঘুরেছি জানি না। কি জানি হচ্ছে আমার সাথে মা, কিছু মনে থাকে না আমার। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো পরবর্তী কেমন লাগবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।